হ্যালো, গুড মর্নিং। তো আজ থেকে প্রথম ক্লাস চালু হলো। তো বিশেষত ক্লাস 9, ক্লাস 10 এবং ক্লাস 9 এবং 10 এর উপরে নির্ভর করে যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়ে থাকেন, যেমন গ্রুপ ডি, স্টাফ সিলেকশন, রেল, সেল, জিক্সপো এই ধরনের পরীক্ষাগুলো দিয়ে থাকেন। তো তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও বানানো। তো সামনে রেলের এক্সামিনেশন আছে, সেজন্য তো রেলের চ্যাপ্টার ধরে ধরে কিছু কোশ্চেন এবং তার সলভ নিয়ে আলোচনা করা হবে। তো রেলের প্রথম চ্যাপ্টার হচ্ছে নাম্বার, যেটা ক্লাস 9এও আছে, বাস্তব সংখ্যার নামে। তো যদি বলা হয় নাম্বার কি, না নাম্বার হচ্ছে একটা গাণিতিক সংকেত। নাম্বার হচ্ছে গাণিতিক সংকেত। নাম্বার হচ্ছে গাণিতিক সংকেত, যেখানে ক্লাস 9 এর প্রথমে আসে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলবো? মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে এখন আমাদের জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে আর অমূলদ সংখ্যা কাকে বলে। তো মূলদ আর অমূলদ সংখ্যা যাওয়ার আগে কিছু টার্ম সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার আছে, যেমন স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি কিন্তু এখানে জিরো লিখিনি, তাহলে কি জিরো কি স্বাভাবিক সংখ্যা নয়? না, জিরো স্বাভাবিক সংখ্যা নয়। জিরো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা মাত্র। তাহলে জিরো স্বাভাবিক সংখ্যা নয়। জিরো স্বাভাবিক সংখ্যা নয়, এটি পূর্ণ সংখ্যা। জিরো স্বাভাবিক সংখ্যা নয়, এটি পূর্ণ সংখ্যা মাত্র। এবারে পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করি। পূর্ণ সংখ্যা কি? যেমন -1, -2, -3, 0, 1, 2, 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে যা ভগ্নাংশে নেই তাহাই পূর্ণ। -1, -2, -3, 0, 1, 2, 3 এগুলো সবই পূর্ণ সংখ্যা। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, পূর্ণ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন, এদিকে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এদিকে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যা 0 থেকে ছোট, এটাকে ঘুরিয়ে লিখলে আরো ভালো হয়। যা 0 থেকে ছোট সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যা 0 থেকে বড় সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা জানা গেল। এরপরে আসবো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে কেবলমাত্র 1 এবং সেই সকল সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমি যদি 7 কে ধরি, 7 কে 1, 7 কেবলমাত্র 1 এবং 7 দ্বারাই ভাগ করা যায়, অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেজন্য 7 হচ্ছে মৌলিক সংখ্যা। কিছু মৌলিক সংখ্যা যদি উদাহরণ হিসেবে ধরা যায়, তাহলে বলতে পারি 3, 5, 7, 11 এগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা। এবার যৌগিক সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সংখ্যা দ্বারা বিভাজ্য।
জোড়শূন্য কি, যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে যৌগিক সংখ্যা বলবো। যেমন আমি যদি 9 লিখি, 9 কে 1 আর 9 দ্বারা তো ভাগ যাবে, সঙ্গে দেখুন 3 দিয়েও ভাগ যায়, তার মানে কি 9 একটি যৌগিক সংখ্যা। অনুরূপভাবে 14, 15, 16, 20 এগুলো সব যৌগিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বোঝা গেল। যদি প্রশ্ন আসে এক কি মৌলিক সংখ্যা, এক কি মৌলিক সংখ্যা, উত্তর হবে না। এক এমন একটি সংখ্যা যেটা মৌলিক নয় আর যৌগিক নয়। 2 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 2 মৌলিক সংখ্যা। 2 এমন একটা সংখ্যা যা একমাত্র জোড় সংখ্যা, যেটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এক মৌলিক হলো না, যৌগিক হলো না, 2 মৌলিক হলো, আর এমন একটা মৌলিক সংখ্যা যা জোড় সংখ্যা। এটা ক্লাস 9 এর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসবো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলবো না, যে সকল শর্ত বলে, শর্ত। মূলদ সংখ্যা চেনার শর্ত, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকুয়াল টু 0, কিউ 0 নয়, যে সকল সংখ্যাকে পি বাই কিউ দ্বারা ভাগ করা যাবে এবং কিউ 0 নয়, এবং পি এবং কিউ দুজনেই পূর্ণ সংখ্যা, পি এন্ড কিউ পূর্ণ সংখ্যা। আর ব্যাপারটা কি দাঁড়ালো ফাইনালি, পি এবং কিউ কে পূর্ণ সংখ্যা বলতে হবে এবং কিউ 0 হওয়া যাবে না। তাকে আমরা মূলদ সংখ্যা হিসেবে ব্যবহার করতে পারি। যেমন পি বাই কিউ তে প্রকাশ করলাম, পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা হবে আর কিউ 0 হবে না, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। একই রকম ভাবে যদি অমূলদ সংখ্যা বলা হয়, আচ্ছা আগে মূলদ সংখ্যার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। মূলদ সংখ্যার উদাহরণ হিসেবে আমি 3 এর 5, শুধু 4 এর 5, 7, 9 এগুলো সব মূলদ সংখ্যা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে মূলদ সংখ্যাকে যদি দশমিকে প্রকাশ করা যায়, দশমিকে প্রকাশ করা হলে মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে সসীম ঘর পাওয়া যায়, সসীম ঘর পাওয়া যায়। আমি যদি 3 কে উদাহরণস্বরূপ আমি যদি 3 কে 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 সসীম ঘর পেয়ে গেলাম। তার মানে 3 এর 5 একটি মূলদ সংখ্যা। একই রকম ভাবে 4 কে যদি 5 দ্বারা ভাগ করি, পয়েন্ট পেয়ে গেলাম সসীম ঘর। তার মানে 4 এর 5 একটি মূলদ সংখ্যা। এবারে আসবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায় না তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। দ্বিতীয় শর্ত, অমূলদ সংখ্যাকে যদি দশমিকে প্রকাশ করা হয় তাহলে সেখানে সসীম ঘর পাওয়া যাবে না। যেমন আমি যদি ধরি 22 এর 7 বা পাই, যেটা আমরা পাই বলি, পাই ইকুয়াল টু 22 এর 7, এটা মূলদ হবে না অমূলদ হবে? এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, দেখাচ্ছে পি বাই কিউ আকার, তাহলে এটা মূলদ হওয়া উচিত, কিন্তু এটা মূলদ সংখ্যা না, এটা একটা অমূলদ সংখ্যা। এবার কেন অমূলদ সংখ্যা? দ্বিতীয় শর্তে আমরা বলেছিলাম যে অমূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং দশমিকে প্রকাশ করলে সসীম ঘর পাওয়া যায় না, তাকে অমূলদ সংখ্যা বলবো। 22 এর 7 কে যদি আমরা দশমিকে প্রকাশ করি, যেমন 7 3 21,
থাকলো কত 1 পয়েন্ট নিলাম 0, 7 এ 1 7, থাকলো কত 30, 7 4 28, 2 0, 7 2 14, 6 60, 7 8 56, 40, 7 5 35। এখানে কোনো সসীম ভর পাওয়া যাচ্ছে না, এটা অসীম হয়ে যাচ্ছে, সেজন্য 22 এর সাথে একটি অম্লক সংখ্যা। আরো কিছু অম্লক সংখ্যা যদি উদাহরণ হিসেবে আমরা বলি, √3, √5, √2, পাই, এগুলো সবই হচ্ছে অম্লক সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা এবং অম্লক সংখ্যা বোঝা গেল। এবার রেলের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ফেস ভ্যালু এবং ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু নির্ণয় করতে দেয়। মনে করি একটা সংখ্যা আমি যদি এইভাবে ধরি 9 6 5 2 3 4, এবার একটা অঙ্ক নিয়ে নিলাম, এবার সংখ্যা নিয়ে নিলাম। এই সংখ্যাটাতে এই 5 এর যদি আমাকে ফেস ভ্যালু বের করতে দেয় তাহলে তার উত্তর হবে 5। 2 এর যদি ফেস ভ্যালু বের করতে দেয় তখন তার উত্তর হবে 2। একই রকমভাবে যদি 5 এর আমাকে প্লেস ভ্যালু নির্ণয় করতে দেয় তাহলে 5 এর জায়গায় 5 লিখলাম, 5 এর ডান সাইডে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0 লিখবো। 1 2 3টা আছে, তাহলে 1 2 3 বোঝা গেল। তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যার 5 এর প্লেস ভ্যালু হলো কত 5000, ফেস ভ্যালু হলো 5। 2 এর ফেস ভ্যালু হলো 2, প্লেস ভ্যালু কত হবে? 2 এর পরে দুটো শূন্য 200। তাহলে 2 এর প্লেস ভ্যালু এখানে 200 আর 5 এর প্লেস ভ্যালু হলো 5000। নিশ্চয়ই ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু বোঝা গেল। এবারে কোশ্চেন থাকবে, এবারে একটা ছোট কোশ্চেন দেওয়া থাকবে, যারা যারা একটু বুঝতে পেরেছেন কমেন্ট বক্সে এসে উত্তর দিয়ে যাবেন। 342 এ এই সংখ্যাটা 4 এর ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু নির্ণয় করো। 342 এর 4 এর ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু নির্ণয় করো। ঠিক আছে, এই কোশ্চেনটা দেওয়া থাকলো, কমেন্ট বক্সে উত্তর জানাবে। ওকে, তো আজকে এখানে ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট ডিজিট নিয়ে। ইউনিট ডিজিট নিয়ে নেক্সট ক্লাস, খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে ইউনিট ডিজিট। কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রচুর প্রশ্ন আসে, তো পরের ভিডিও যখন আপলোড করব এই ক্লাসটা সবাই দেখবেন। এই ক্লাসটা দেখলে আশা করি কম্পিটিটিভ এক্সামিনেশনের 2-3টে প্রশ্নের উত্তর আরামসে দেওয়া যাবে।